সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিমুল মেমোরিয়াল নসওয়াত স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি সাবরিনা আইরিন সাথী, শিমুল মেমোরিয়াল নসওয়াত স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রতিদিন ক্লাসে যাওয়ার আগে তোমাদের করোনা বিষয়ক সতর্কতা নিয়ে কিছু না কিছু বলে থাকি। তো আজকে একই কথাই বলবো। করোনাকালীন এই সময়ে অবশ্যই কি করবে? বাসায় অবস্থান করবে। আর বাসার বাইরে গেলে অবশ্যই কি করতে হবে? মাস্ক ইউজ করতে হবে। আর বাসায় যে সময়গুলো আছো সেই সময়গুলোতে অবশ্যই এটা ভালো কাজে লাগাও, যেটা তোমাদের ইফেক্টিভ ওয়েতে কাজে লাগালে হবে কি, এই যে যেমন কতদিন বললাম যে তোমার ইংলিশ লার্নিং এর যে বিষয়গুলো আছে, পরবর্তীতে এই জিনিসগুলো কি হবে? কাজে লাগবে। তো ইফেক্টিভ ওয়েতে কাজে লাগানোর চেষ্টা করবে। আর বেশি রাত জাগবে না, যতটা সম্ভব ইলেকট্রনিক ডিভাইসে কম সময় দেওয়ার চেষ্টা করবে। যতটুকু প্রয়োজন এবং বিনোদনের জন্য ঠিক ততটুকুই কি করবে? ততটুকুই সময় ব্যয় করবে। আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের পাঠের বিষয় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র, অধ্যায় 5। তোমরা জানো যে আমাদের রিভিশন ক্লাস শুরু হয়ে গেছে। আজকে আমরা যে ক্লাসটা করছি এটাও আমাদের রিভিশন ক্লাস। তো শুরুতে আমরা দেখে নিই আজকের ক্লাসে যে তোমরা কি কি শিখতে পারবে। পরিপাকতন্ত্রের প্রধান অংশের কাজ ব্যাখ্যা করতে পারবে, খাদ্য পরিপাকে এনজাইমের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা দেখে নিই আমি তোমাদের সাথে আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। খাদ্য পরিপাক, লালা ও এনজাইম, পরিপাকতন্ত্র, পরিপাক গ্রন্থির কাজ। এখন দেখো, এই যে খাদ্য পরিপাক নিয়ে আমরা আলোচনা করব, তার আগে জানতে হবে খাদ্য জিনিসটা কি। তাহলে খাদ্য হচ্ছে এমন এক ধরনের উপাদান যা আমরা কি করি? আমরা গ্রহণ করে থাকি, যেটা আমাদের কি করে? শরীরের ক্ষয় পূরণ, বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তো এই যে আমরা খাদ্য খাই, এই খাদ্যের মধ্যে তো ভিটামিন, মিনারেল সব বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। সেটা তো আমার শরীরের জন্য প্রয়োজন, কিন্তু শরীর কি সেটা সরাসরি গ্রহণ করতে পারবে? যে অবস্থায় আমরা খাই, পারবে না। তো খাদ্য যেহেতু একটা জটিল জিনিস, তো যখন এই খাদ্যটা আমরা কি করব? আমরা খাদ্যটা আমাদের দেহে যাওয়ার পরে সঠিকভাবে পরিপাক হবে, তখনই কি হবে? তখনই এই যে ভিতরে যে ভিটামিন, মিনারেল সহ অন্যান্য যে উপাদান রয়েছে তা আমাদের দেহের বৃদ্ধি, ক্ষয় পূরণ ও গঠনের জন্য প্রয়োজন, সেটা কি করবে? সেটা দেহে শোষণের উপযোগী করে তুলবে। তো এই জন্য কি প্রয়োজন? এই জন্য কিন্তু আমাদের খাদ্য পরিপাকটা প্রয়োজন। তাহলে দেখো, খাদ্য পরিপাক হচ্ছে কি? একটা শারীরিক প্রক্রিয়া, যার মাধ্যমে খাদ্যকে বলছে কি বিভিন্ন উৎসেচক দ্বারা বিগলিত করে দেহে আত্তীকরণের উপযোগী করে। এই যে উৎসেচক বলছি, উৎসেচক হচ্ছে এনজাইম। তো এমনি তো খাদ্য কি হবে না, খাদ্য হচ্ছে এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে আমাদের দেহের গ্রহণ উপযোগী হবে না। এটার জন্য কি করতে হবে? এই যে বিগলিত করছে বা এটাকে কি করছে? সরল উপাদানে ভেঙে ফেলছে। এটার জন্য কি প্রয়োজন? এটার জন্য এনজাইম প্রয়োজন। তাহলে এই যে খাদ্য পরিপাকে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। খাদ্য পরিপাকে কি হচ্ছে? তোমার বিভিন্ন ধরনের অঙ্গ একত্রে কাজ করছে। এই যে বিভিন্ন ধরনের অঙ্গ, তোমার এর মধ্যে কি রয়েছে? যে মুখগহ্বর থেকে আমাদের খাদ্য পরিপাক শুরু হচ্ছে অংশটা। এই মুখগহ্বর, অন্ননালী, তারপরে যকৃত, পিত্তথলি, অগ্নাশয়, আমাদের ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, এই যে সবকিছু মিলে আমাদের যে অঙ্গটা, সেই একত্রে এই অঙ্গগুলোকে আমাদের কি বলছে? পরিপাকতন্ত্র। অর্থাৎ পরিপাক প্রক্রিয়ার যে অঙ্গগুলো একত্রে অংশগ্রহণ করছে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি পরিপাকতন্ত্র, বা কি বলছি? পৌষ্টিকতন্ত্র। তাহলে দেখো, পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্রের মধ্যে যে অঙ্গগুলো রয়েছে সেগুলো এই চিত্রে কিন্তু একবারে দেখানো আছে। এখন আমরা কিন্তু প্রত্যেকটা পর্যায়ক্রমে বিভিন্ন অংশগুলো দেখব। তো দেখো, আমি তোমাদের বললাম কি যে লালা। তো লালা জিনিসটা কি? এখানে তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে? এখানে একটা কার্টুন দেওয়া আছে, কি হচ্ছে? মুখ থেকে লালা ঝরছে। আমরা যখন নিজেরাও অনুভব করি, যখন কোনো কিছু খাবার খাই, তখন মুখের মধ্যে একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব হয় না? আবার আমাদের সামনে যখন কোনো লোভনীয় খাবার থাকে, সেটা হতে পারে যে তেঁতুলের আচার বা যে কোনো কিছু হতে পারে, বা অন্যান্য কারো কোনো পছন্দের খাবার হলেও কিন্তু কি হয়? আমাদের মুখের মধ্যে একটা কেমন যেন পিচ্ছিল পিচ্ছিল ভাব চলে আসে, ওটাই আসলে লালা। তো দেখো, এই লালাটা আমরা যে বলছি, তো লালা হচ্ছে কি? এক ধরনের বর্ণহীন তরল পদার্থ, যেটা কি করছে? এই যে আমরা খাবারগুলো যখন মুখে গ্রহণ করছি, তখন কি হচ্ছে? ওই খাবারগুলো মুখে যাওয়ার পরে আমাদের মুখে ওই যে খাদ্যবস্তু আছে ওটাকে যখন আমরা কি করছি? ছোট ছোট টুকরায় বিভক্ত করছি এই যে দাঁতের মাধ্যমে, তখন কি হচ্ছে? খাদ্যগুলোকে এই যে পিচ্ছিল করবে। পিচ্ছিল করার পরে ওটা কি করবে? আমরা যখন এটা কি করবো? আমাদের গলবিতে যাবে, আমরা যখন গিলবো তখন কিন্তু ওটা পিচ্ছিল হলে তবে আমরা কি করতে পারবো? আমরা ওটা গিলতে পারবো। তখন ওটা কি করবে? পিচ্ছিল করে আমাদের
গলবিতে পাকস্থলীতে প্রবেশে কি করবে, সহায়তা করবে। আবার দেখা যাচ্ছে আমরা কি করি, অনেক সময় দেখো আমাদের মুখে তো লালা রয়েছে, খাবার খেতে সময় কি হয়, হঠাৎ করে গলায় কিছু আটকে যাচ্ছে খাবার, মানে গিলতে সমস্যা হচ্ছে, তার মানে কি নির্দিষ্ট পরিমাণ লালা নিঃসৃত হয় না, এর জন্য কি আর খাবারটা বেশি ড্রাই হওয়ার কারণে আমাদের গলায় কি হচ্ছে, গলা দিয়ে যেতে পারছে না বা গলার ভিতরে যেতে পারছে না কিন্তু পাকস্থলীতে। সেক্ষেত্রে দেখা যায় আমরা কি করি, পানি খাই, যাতে করে কি হয়, পিচ্ছিল হয়ে ভিতরে প্রবেশ করে। তাহলে দেখো এই যে লালাটার কথা বললাম, এটা তো আমাদের এই যে সাহায্য করছে। এখন এই যে লালাটা যখন আমাদের কিভাবে নিঃসৃত হচ্ছে, তোমরা মুখের ভিতরে আমরা তো দেখতে পাই না, ভালো করে খেয়াল করে দেখো, অটোমেটিক আমাদের হচ্ছে মুখের গহ্বরের ভিতরে আমাদের যে 3 জোড়া হচ্ছে লালা গ্রন্থি রয়েছে, সেখান থেকে কি হচ্ছে, লালাটা দেখো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যখনই আমরা এই যে লালাটা নিঃসৃত হচ্ছে, তখন কিন্তু এভাবে এটা একটা লালা গ্রন্থি এখানে রয়েছে, এখান থেকে দেখো লালা কিভাবে নিঃসৃত হচ্ছে। এটা তো আমরা খালি চোখে দেখতে পাই না, আমার ভিতরেও দেখতে পাই না, তো এইটা আসলে এইভাবে কি হয়, লালাটা নিঃসৃত হয়। তাহলে আমরা লালা কি দেখে নিলাম। এরপরে আমরা দেখি এনজাইম কি। এনজাইম কি? এনজাইম হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক অনুঘটক। আমি কি বললাম, জৈব রাসায়নিক অনুঘটক, যা কি করবে, খাদ্যবস্তুর সাথে মিশে রাসায়নিক ক্রিয়ার সাহায্যে করে, কিন্তু নিজে অংশ নেয় না এবং অপরিবর্তিত থাকে। অর্থাৎ এই যে অনুঘটক বললাম, এনজাইমটা কি করবে, আমরা যখন বিভিন্ন ধরনের খাদ্যবস্তু খাচ্ছি, ওই খাদ্যদ্রব্যগুলোকে কি করবে, ওই যে জটিল খাদ্যবস্তু খাচ্ছি ওটাকে সরল উপাদানে যখন মানে তোমার কি করবে, ট্রান্সফার করবে, তখন কিন্তু এই এনজাইমটা কি করবে, ওখানে ক্রিয়া করবে, তাকে অনুঘটক হিসেবে, মানে তাকে প্রভাবক হিসেবে কাজ করবে, তাকে ওই সরল উপাদানে পরিণত করবে, কিন্তু নিজে কিন্তু বিক্রিয়া করবে না। এই যে এনজাইম সে কিন্তু শুধু কি করবে, প্রভাবিত করবে, কিন্তু সে নিজে কিন্তু ভেঙে যাবে না বা নিজে কি করবে না, রাসায়নিকভাবে বিশ্লেষিত হবে না। তাহলে এই যে এনজাইম আমরা দেখছি, তোমরা এখানে ভালো করে খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে এনজাইম, আর এই এনজাইমের এটা হচ্ছে অ্যাক্টিভেটেড সাইট, মানে এটাই কি করবে, এটাই ক্রিয়া করবে, সবগুলো অংশই কিন্তু অ্যাক্টিভ অবস্থায় থাকবে না। আর এই যে সাবস্ট্রেটটা দেখছো, এটা আসছে মানে যে খাদ্য উপাদানটা আসবে সেটা এসে কি করছে, এর এই যে অ্যাক্টিভ সাইট রয়েছে এনজাইমের, সেখানে এসে কি হবে, সেখানে এসে ক্রিয়া করবে। ক্রিয়া করার ফলে কিন্তু কি হবে, আমাদের দেহে সেই যে খাদ্যটা বা যে খাদ্য বস্তুটা আমরা গ্রহণ করলাম, সেটা কিন্তু আমাদের দেহে গ্রহণ উপযোগী করে তুলবে। তো দেখো এই যে নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কাজ করবে, অর্থাৎ একটা যে এনজাইম সেই নির্দিষ্ট একটা জিনিসের উপরই ক্রিয়া করবে। এখন এখানে খেয়াল করে দেখো, আমরা কি বলছি, ট্রিপসিন এনজাইম আমিষের উপর ক্রিয়া করবে, তার মানে যে ট্রিপসিন যে আমিষের উপর ক্রিয়া করছে, এটা কিন্তু আবার গিয়ে শর্করার উপর ক্রিয়া করবে না। তার মানে আমরা যে ধরনের খাদ্যবস্তু গ্রহণ করবো সেটার জন্য কিন্তু নির্দিষ্ট কি আছে, এনজাইম আছে, যেটা সেই নির্দিষ্ট খাদ্যবস্তুর উপরেই কি করবে, ক্রিয়া করবে। তারপর লালায় আমাদের যে এনজাইম থাকে, আমরা কিছুক্ষণ আগে লালা দেখলাম না, লালায় যে এনজাইম থাকে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি টায়ারিন। অনেক সময় তোমাদের প্রশ্ন আসে যে লালা কোথায় থাকে বা হচ্ছে তোমার লালায় কি থাকে, তো লালায় কি থাকে বললে তোমরা যখন বলছো যে এনজাইম থাকে, তখন টায়ারিন এনজাইম এটা উল্লেখ করবে, যেহেতু নির্দিষ্ট একটা এনজাইম এখানে রয়েছে সেহেতু ওটা উল্লেখ করাটা ভালো। এই যে আমি বললাম যে নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কাজ করছে, তোমরা এখানে খেয়াল করে দেখো, লিপিডের উপরে কি করছে, লাইপেজ এনজাইম ক্রিয়া করছে, প্রোটিনের উপরে প্রোটিয়েজ এনজাইম ক্রিয়া করছে। তো এই যে আমি নামের একটা দেখো সিমিলারিটি রয়েছে, এনজাইমের নামকরণগুলোই আসলে ওভাবে হয়, যে সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে সেটার নাম অনুসারে সাধারণত কি হয়, ওই এনজাইমের নামটা হয়। আর প্রত্যেকটার পাশে দেখছো শেষে কি এজ রয়েছে, সাধারণত এভাবে হয়, কিছু এক্সেপশনালও রয়েছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে সেই সাবস্ট্রেটের নাম অনুসারে ওই এনজাইমের নাম হবে, লাস্টে গিয়ে কি হবে, শুধু এজ শব্দটা লেগে যাবে। তাহলে আমরা দেখলাম যে নির্দিষ্ট এনজাইম কি করছে, নির্দিষ্ট খাদ্যবস্তুর উপরে ক্রিয়া করছে। তাহলে এনজাইম সম্বন্ধে আমরা একটা পরিষ্কার ধারণা পেলাম। এখন আমরা যে বলেছিলাম আমাদের যে পরিপাক তন্ত্র রয়েছে, সেই পরিপাক তন্ত্রটা দেখো কোথায় থেকে শুরু হচ্ছে, তোমরা এখানে চিত্র দেখতে পাচ্ছ, আমাদের এই যে পরিপাক তন্ত্রটা কিন্তু এই যে মুখছিদ্র থেকে শুরু হয়ে মুখগহ্বর হয়ে যাচ্ছে। এখন আমরা যেহেতু প্রাণী বা মানুষ হিসেবে আমরা খাদ্যটা কিভাবে গ্রহণ করবো, অবশ্যই মুখ দিয়ে গ্রহণ করবো। তো মুখ দিয়ে যেহেতু গ্রহণ করছি, তার মানে আমার যে পরিপাক তন্ত্র রয়েছে সেটার শুরুটা কিন্তু আমার এই যে মুখ থেকেই শুরু হচ্ছে। আমার মুখ আমি মানে খুলবো কখন, বন্ধ করবো কখন, সেটার উপরে কিন্তু আমার খাদ্য গ্রহণ প্রক্রিয়াও ডিপেন্ড করছে। আমি যদি মুখ বন্ধ রাখি তাহলে কি আমি খাদ্য গ্রহণ করতে পারবো, পারবো না। তো মানে আমি যখন মুখ খুলবো, খুলে যখন আমি খাদ্যবস্তু গ্রহণ করবো, তবেই সেটা কি করবে, আমার এই যে মুখগহ্বর রয়েছে সেটা দিয়ে কি করবে, আমার হচ্ছে দেহের মধ্যে পর্যায়ক্রমে প্রবেশ করবে।
তাহলে দেখো মুখছিদ্রের পরে আমি বললাম কি মুখগহ্বর রয়েছে, আর এই যে দাঁত রয়েছে আমাদের মুখগহ্বরের ভিতরে আমাদের কি রয়েছে, দাঁত রয়েছে না, দুই পাটির উপরে নিচে দুই পাটি যে দাঁত রয়েছে, এই দাঁতের এই যে চোয়াল রয়েছে, চোয়ালের এখানে কিন্তু আমি লালা গ্রন্থি যখন বললাম লালার কথা বললাম, এই যে আমাদের যে লালা গ্রন্থি রয়েছে 3 জোড়া, এই লালা গ্রন্থি কিন্তু আমাদের এই যে মুখগহ্বরের ভিতরে রয়েছে। তাহলে এই লালা গ্রন্থিটা আমরা এখানে একটু দেখে নিই। দেখো আমি বলেছি 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে, তো তোমরা ভালো করে খেয়াল করে দেখো আমাদের জাস্ট হচ্ছে কানের নিচে যে অংশ সেই অংশটা এটা, এখানে কি রয়েছে, এখানে প্যারোটিড গ্ল্যান্ড রয়েছে, মানে এটা একটা লালা গ্রন্থি। তারপরে দেখো এখানে কি রয়েছে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড রয়েছে, এখানে একটা লালা গ্রন্থি রয়েছে, আর এখানে রয়েছে কি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এই যে তিনটা দেখছো, একটা কি আমাদের হচ্ছে কানের এই যে নিচের অংশে থাকে, আর একটা জিহ্বার হচ্ছে নিচের অংশে, আর একটা চোয়ালের একেবারে পাশের অংশে থাকে। চিত্রটা ভালো করে খেয়াল করে দেখো। তাহলে এই 3 জোড়া যে লালা গ্রন্থি রয়েছে, এই লালা গ্রন্থি থেকে কিন্তু আমাদের দেহে বা আমাদের মুখে যে লালা নিঃসৃত হচ্ছে সেটা কিন্তু এই 3 জোড়া যে লালা গ্রন্থি রয়েছে এখান থেকে নিঃসৃত হচ্ছে। এই যে এখানে ভালো করে খেয়াল করে দেখো, আমরা যখন কোনো কিছু মুখে দিব বা দেখা যাচ্ছে কোনো কারণে আমাদের মুখে লালা নিঃসৃত হচ্ছে, তখন কিন্তু এই যে 3টা অংশ, যে 3টা আমি লালা গ্রন্থি দেখালাম, এই 3 লালা গ্রন্থি থেকেই কিন্তু পর্যায়ক্রমে এই দেখো লালাটা কি হবে, নিঃসৃত হবে। তাহলে আশা করি লালা কি, এনজাইম কি এবং লালা গ্রন্থি থেকে কিভাবে লালা নিঃসৃত হয় এ সম্পর্কে তোমাদের আর কোনো ভুল ধারণা বা দেখা যাচ্ছে যে কোনো কনফিউশন থাকবে না। তোমরা যেহেতু ছবি সহ সুন্দর করে দেখে নিলে, তাই যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা বুঝিয়ে সুন্দর করে লিখবে। এখন দেখো এই যে মুখগহ্বরের ভিতরে দাঁতের কথা বললাম, দাঁত রয়েছিল, তো আমরা তো নরমালি দেখি, আমরা জানিও যে আমাদের স্থায়ী দাঁত কয়টা, 32টা। তো মানুষের যে স্থায়ী দাঁত 32টা রয়েছে, এরপরেও কি হয়, পরবর্তীতেও দেখা যায় আমাদের হচ্ছে 32টার বাইরেও দাঁত রয়েছে, কিন্তু সেই দাঁতটাকে আমরা সাধারণত কি বলে থাকি, যে আক্কেল দাঁত বলে থাকি। তো এই যে 32টা দাঁত রয়েছে, দেখো এই 32টা দাঁত কি সবগুলো একই রকম? তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, সবগুলো কিন্তু একই রকম না, তার মানে এদের গঠনের কিন্তু ভিন্নতা রয়েছে। তার মানে গঠনের ভিন্নতার সাথে সাথেও এদের আকার আকৃতির ভিন্নতার সাথে সাথেও কাজেরও কিন্তু ভিন্নতা রয়েছে। তো এর উপর ভিত্তি করে দেখো দাঁতকে কয় ভাগে ভাগ করা হয়েছে, 4 ভাগে ভাগ করা হয়েছে। এখন দাঁতের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ আমি খাদ্যবস্তু মুখে দিলাম আর গিলে ফেললাম তা তো না, ওটাকে আমাকে কি করতে হবে, ওটাকে ছোট ছোট টুকরো করে তারপরে তো গিলতে হবে। তো এই যে খাদ্যকে আমরা ছোট ছোট টুকরো করছি, পিষে ফেলছি, একেবারে নরম সফট করে তারপরে গিলছি, এই কাজগুলোতে কিন্তু আমার এই যে দাঁত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাহলে দেখো এই যে এখানে তোমরা 4 ধরনের দাঁত দেখতে পাচ্ছ, এখানে কি রয়েছে, ক্যানাইন, এখানে হচ্ছে মলার, তারপরে প্রিমলার, আর এখানে কি রয়েছে, ইনসিসরস। মানে তোমাদের বইয়ে যেহেতু এটা বাংলায় দেয়া আছে, দেখো ছেদন দাঁত। তো এই যে ছেদন দাঁত দেখছি আমরা, এই ছেদন দাঁতটা দেখো কি করছে, আমরা যখন কি করছি মাংস বা অন্যান্য কোনো কিছু থাকছে, তখন এই ছেদন দাঁতটা কি করছে, সেটাকে ছিঁড়তে সাহায্য করছে। এরপর দেখো রয়েছে কি অগ্রপেশন দাঁত। অগ্রপেশন দাঁত হচ্ছে এইটা। তো এই অগ্রপেশন দাঁতটা কি করছে, এই যে আমাদের যে খাদ্যবস্তু রয়েছে সেটাকে কি করবে, সেটাকে চিবাতে এবং কি করবে, সেটাকে পিষতে সাহায্য করবে। আর পেশন দাঁত যেটা রয়েছে, এই যে মলার দাঁত, ভালো করে খেয়াল করে দেখো কোথায় রয়েছে, এই পেশন দাঁতটা কি করবে, এই পেশন দাঁতটা কি করবে, চিবাতে এবং খাদ্যবস্তু ভালো করে পিষে আমাদের গ্রহণ উপযোগী করতে সাহায্য করবে। আর কর্তন দাঁতের মাধ্যমে আমরা দেখলাম যে ছোট ছোট কি করি, আমরা যে ছোট ছোট টুকরো করছি। তাহলে দেখো আমরা কর্তন দাঁত দেখলাম, তারপরে কি দেখলাম, পেশন, অগ্রপেশন, আর এখানে কি দেখলাম, এখানে দেখলাম ছেদন দাঁত। তাহলে দেখো এই যে প্রত্যেকটা দাঁতেরই একটা কিন্তু আকৃতিগত পার্থক্য রয়েছে। তো এই যে পার্থক্যের উপর ভিত্তি করে আমরা দেখলাম যে 4 ধরনের দাঁত আমাদের কি করছে, 4 ধরনের কাজ করছে, কিন্তু সবগুলো মিলিয়ে কিন্তু আলটিমেটলি একই কথাই দাঁড়াচ্ছে, সেই খাদ্যবস্তু ছোট ছোট টুকরো করা এবং সেটা গ্রহণ উপযোগী করে বা গলগলিতে যাতে প্রবেশ করতে পারে সেই উপযোগী করে কিন্তু এটা কি করছে, এই দাঁত হচ্ছে ভূমিকা রাখছে। তাহলে দেখো আমরা দাঁত দেখলাম, দাঁতের হচ্ছে কাজও দেখে নিলাম। তাই তোমাদের যদি প্রশ্ন আসে তখন কিন্তু দাঁতের কাজগুলো 4 ধরনের দাঁত উল্লেখ করে দিতে হবে। যদি তোমাদের কোনো দেখা যাচ্ছে যে অনুধাবনমূলক প্রশ্ন বাদ দিয়ে অন্য কোনো প্রশ্নে আসে, তাহলে কিন্তু এই 4 ধরনের দাঁতের কাজই লিখতে হবে। এখন দেখো গলবিল ও অন্ননালী। চিত্রের দিকে ভালো করে খেয়াল করে দেখো, এই যে অংশটা দেখছো, এই যে আমাদের হচ্ছে নাসারন্ধ্র রয়েছে, নাসারন্ধ্র থেকে শুরু করে শ্বাসনালী, আমরা জানি যে শ্বাসনালী বা অন্ননালী, গলবিল এগুলো কিন্তু কি পাশাপাশি অবস্থান করে। যখন শ্বসন আমরা করেছিলাম তখন কিন্তু তোমাদের দেখিয়েছিলাম। তো দেখো আমার গলবিলটা এই যে এই 3টা অংশ নিয়ে আমার কি এই গলবিল, এই গলবিলের পরে দেখো এই যে গেছে
এই যে দেখছো এই যে নালীটা, এটা কি? এটা হচ্ছে অন্ননালী, যেটার ইংরেজিতে কি আছে? ইসোফেগাস। এখানে ইংলিশ টার্মে আছে, দেখতে পাচ্ছ? তো দেখো এই গলবিল হচ্ছে কি করছে, কোনো এখানে কিন্তু এনজাইম মিশ্রিত হচ্ছে না। তার মানে গলবিল দিয়ে আমার এনজাইমটা কি করবে? এনজাইম যেহেতু আমার খাদ্যবস্তুকে সরল উপাদানে পরিণত করতে সহায়তা করবে, যেহেতু আমার গলবিলে কোনো কি হচ্ছে না, এনজাইম মিশ্রিত হচ্ছে না, তার মানে এখানে কি খাদ্য পরিপাক হবে? হবে না। তো এরকম যদি প্রশ্ন আসে যে গলবিলে খাদ্য পরিপাক হয় না কেন, তখন কিন্তু প্রশ্নের উত্তর হিসেবে আমাকে কি বলতে হবে? যেহেতু গলবিলে কোনো এনজাইম মিশ্রিত হয় না, তাই এখানে কি হবে না? এখানে কোনো খাদ্য পরিপাক হবে না। তো দেখো এই যে এরপরে আমরা কি দেখলাম, যে এই যে আমার যে গলবিল দিয়ে খাদ্য আসলো সেটাই অন্ননালী হয়ে কিন্তু এটা আমার পাকস্থলীর উপরের অংশ, এই পাকস্থলীতে প্রবেশ করবে। তাহলে দেখো এই যে অন্ননালী, এই অংশটা যেখানে শেষ হবে তারপরে কিন্তু কি হবে? পাকস্থলীর যে অংশ রয়েছে সেটা শুরু হবে। এখন দেখো এই যে পাকস্থলী, আমি বললাম যে এই যে অন্ননালী, অন্ননালীর পরে দেখো আমাদের এটা কি? পাকস্থলী বা স্টোমাক। তো এই যে স্টোমাক রয়েছে, এখানে কি হবে? আমার গলবিল দিয়ে অন্ননালী হয়ে আমার খাদ্যবস্তু যখন পাকস্থলীতে আসবে, এখানে কিন্তু সাময়িকভাবে খাদ্যবস্তুটা জমা থাকবে, স্থায়ীভাবে না, কিছু সময়ের জন্য জমা থাকবে। কিছু সময়ের জন্য যখন জমা থাকবে, যেহেতু আমার পাকস্থলীতে কি রয়েছে? পাকস্থলীতে আমার হচ্ছে তোমার প্যারাইটাল যে কোষ রয়েছে, সেখান থেকে কি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। আর এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, এটা কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড সব পেপসিনোজেন নামক এনজাইম হচ্ছে নিঃসৃত হয়। এগুলো আমাদের যে খাদ্যবস্তু সাময়িকভাবে যখন জমা হলো, সেই খাদ্যবস্তুকে কি করবে? খাদ্যবস্তুকে হজমে বা পরিপাকে তখন সহায়তা করবে। তো এইখানে আমার দেখো এই যে পাকস্থলী আমরা দেখলাম, পাকস্থলীতে এখন আমার এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আসলো, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমার কি করছে? খাদ্যবস্তুকে তো দেখা যাচ্ছে হজম করে ফেলছে। তাহলে আমরা পাকস্থলীতেই যখন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, আমার পাকস্থলী কেন হজম হয়ে যাচ্ছে না? পাকস্থলী, কারণ অ্যাসিড তো, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড, ওটা যেখানে পড়বে সেখানে তো একবার ক্ষয় হয়ে যাওয়ার কথা। আর আমি পাকস্থলীতে নিয়েই আমরা ঘুরে বেড়াচ্ছি, তাহলে তো আমাদের পাকস্থলীও কি হয়ে যাওয়ার কথা? খাদ্যবস্তুর মতো হজম হয়ে যাওয়ার কথা। তাহলে কেন হচ্ছে না? এর কারণ হচ্ছে এই যে আমাদের যে পাকস্থলী রয়েছে, পাকস্থলীতে কিন্তু তোমার বিভিন্ন ধরনের মিউকাস বা ঝিল্লি রয়েছে। ওই যে মিউকাস বা ঝিল্লি থাকে, ওই মিউকাসটা কি করে? ওই যে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন মিশ্রিত হয়, তখন সেটাকে কি করতে দেয় না? সেটা তখন সরাসরি ওই যে পাকস্থলীর যে প্রাচীর আছে সেটার উপর কি করতে দেয় না? ক্রিয়া করতে দেয় না। এই জন্যই কিন্তু পাকস্থলীতে কি হবে না? পাকস্থলীতে খাদ্যবস্তু হজম হবে, কিন্তু পাকস্থলীর কোষ প্রাচীর বা পাকস্থলী কিন্তু হজম হয়ে যাবে না। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে যে পাকস্থলী নিজে কেন হজম হয় না, বা পাকস্থলীর প্রাচীর কেন সহজে ক্ষত হয় না। তো তোমরা খেয়াল করে দেখবে যে যখন আমরা পড়াবো, এরপরে যখন পাকস্থলীর হচ্ছে বিভিন্ন রোগ পড়াবো, তখন দেখবে যে আমাদের যখন যে অ্যাসিডিটি হয়, তখন আমরা কি বলি? এই যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা রয়েছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তো নিশ্চিত হওয়ার সাথে সাথে খাদ্যবস্তুর উপর ক্রিয়া করছে। তো যখন দেখা যাচ্ছে আমরা হয়তো অনেকক্ষণ ধরে পাকস্থলীতে কোনো খাদ্যবস্তু এসে পড়ছে না, তখন অ্যাসিড নিঃসরণ তো বন্ধ হয়ে নেয়। তো অ্যাসিড তো নিশ্চিত হচ্ছে, তখন খাদ্যবস্তুকে যখন কি করতে পারবে না? খাদ্যবস্তুর উপর ক্রিয়া করতে পারবে না, তখন কিন্তু ওটা ওই যে মিউকাস রয়েছে, ওটা যে প্রাচীরকে হচ্ছে তোমার প্রোটেক্ট করছে, কিন্তু যখন বেশি পরিমাণে নিশ্চিত হয়ে যাবে, খাদ্যবস্তু পাচ্ছে না, তখন কিন্তু আলটিমেটলি ওইটা আর বেশিক্ষণ প্রোটেক্ট করতে পারবে না। তখন কি হয়ে যাবে? তখন কিন্তু আমার পাকস্থলী প্রাচীরে ক্ষত সৃষ্টি হবে। তখন আমাদের কি হয়? যে পেপটিক আলসার যেটা আছে সেটা হয়। তো যখন আমরা রোগ করবো পাকস্থলী, তখন এই সম্পর্কে ডিটেল করবো। তো দেখো এই যে আমি বলেছিলাম যে কি খাদ্য এখানে এসে কি হয়? সাময়িকভাবে জমা থাকে। তো এখানে খাদ্য যে এসেছে, এসে কিন্তু সাময়িকভাবে জমা রয়েছে। এখান থেকে কিন্তু এখন কি হবে? আমার ক্ষুদ্রান্তে চলে যাবে। এখন দেখো এখানে আমরা ক্ষুদ্রান্তের একটা চিত্র দেখতে পাচ্ছি। তো ক্ষুদ্রান্ত যেহেতু তিনটা ভাগে বিভক্ত রয়েছে, এই যে ডিওডেনাম, জেজুনাম আর হচ্ছে ইলিয়াম। তো এই তিনটা অংশ বিভক্ত রয়েছে। পাকস্থলীর পরে কি হচ্ছে? আমার ক্ষুদ্রান্ত শুরু হয়েছে। তো প্রথমে যে অংশটা রয়েছে, আমরা দেখো এখানে ভালো করে চিহ্নিত করা আছে, এই অংশটাকে আমরা কি বলছি? ডিওডেনাম। আর এই যে মাঝে যে অংশটুকু রয়েছে, এখানে কালারিং করা আছে, সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এটা হচ্ছে মাঝের অংশ জেজুনাম, আর শেষে একেবারে যে অংশ রয়েছে, এরপরে যেহেতু ডিওডান্ত শুরু হবে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ইলিয়াম। তাহলে দেখো যে ডিওডেনামে কি হচ্ছে? আমিষ, শর্করা আর স্নেহ পরিপাক, মানে এই জাতীয় যে খাদ্যগুলো আছে সেটা কোথায় পরিপাক হবে? সেটা আমার এই যে ডিওডেনাম যেটা রয়েছে সেখানে এসে পরিপাক হবে। আর ইলিয়ামে দেখো কি থাকে? ভিলাই থাকে, যা কি করে? খাদ্যের যে সারাংশ থাকে, অর্থাৎ খাদ্য তো পরিপাক হওয়ার পরে যে অংশটুকু থাকবে, যেটা আমার শরীরে কি হবে? গ্রহণ উপযোগী করে তুলবে, তো সেই সারাংশটা কি করবে? এই শোষণ করে নিবে ইলিয়ামের যে ভিলাই থাকে। এখন
ইলিয়ামের যে ভিলাইটা রয়েছে সেটা খেয়াল করে দেখো। তো ইলিয়ামের যে অংশটা রয়েছে এখানে তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে। ইলিয়ামের এই যে ভিলাইটা দেখতে কেমন দেখো, ভিলাইটা হচ্ছে এই যে আঙ্গুলের মতো, অভিক্ষেপের মতো। আমরা অ্যামিবা যখন পড়েছিলাম ক্ষণপথ দেখা যায় না, আঙ্গুলের মতো অভিক্ষেপ, অনেকটা সেরকম। দেখো ভালো করে প্রাচীরের এইখানে এই যে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র আঙ্গুলের মতো যে অংশগুলো রয়েছে এটাকে কি বলছে, ভিলাই। এখানে একটা মাইক্রোস্কোপিক চিত্র দেওয়া আছে। এই যে ভিলাই রয়েছে, এই ভিলাই কি হচ্ছে, খাদ্যের যে সারাংশ সেটা কিন্তু কি হচ্ছে, সেটা শোষিত হচ্ছে। তোমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে উদ্দীপকে চিত্র দেওয়া থাকলো, তারপরে হয়তো ক্ষুদ্রান্ত সম্পর্কে লিখতে বলা হয়েছে, ডিরেক্টলি বলা হয়নি। কিন্তু ক্ষুদ্রান্ত যখন তোমরা বর্ণনা করছো, তোমাদের যেহেতু বলা হচ্ছে যে চিহ্নিত করে লিখো, অবশ্যই কি করবে, অবশ্যই চিত্রটা দিতে হবে। কারণ ক্ষুদ্রান্তের 3টা অংশ রয়েছে তোমার, সেহেতু 3টা অংশ ক্ষুদ্রান্তের কোথায় কোথায় অবস্থিত সেটা চিহ্নিত করে তবে তোমাকে বর্ণনা করতে হবে। শুধু বর্ণনা করলে কিন্তু হবে না। অনেকে সাপ্তাহিক পরীক্ষার খাতায় দেখলাম তোমরা চিত্র আঁকা নাই, 2-1 এঁকেছো, তাছাড়া কেউ চিত্র দেওয়া নয়। কিন্তু প্রশ্নে কিন্তু ছিল যে চিহ্নিত করে বর্ণনা করতে হবে। চিহ্নিত করা মানে কি, তোমার কিন্তু উদ্দীপকে চিহ্নিত করে দেওয়া নেই। তার মানে তোমার ক্ষুদ্রান্তের 3টা অংশ চিহ্নিত করে তবে বর্ণনা করতে হবে, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে, তাছাড়া কিন্তু পাবে না। তো এই বিষয়গুলো খেয়াল রাখবে। এখন দেখো আমার ক্ষুদ্রান্তের পরে কি হয়েছে, বৃহদান্ত্র শুরু হয়ে গেছে। বৃহদান্ত্র দেখো এটাও কিন্তু আমার ক্ষুদ্রান্তের মধ্যে 3টা অংশে বিভক্ত। তো দেখো এই যে আমার 3টা অংশে কি হয়েছে, আবার এভাবে আলাদা আলাদা করে কালারিং করে দেওয়া আছে যাতে তোমরা কি করতে পারো, তোমরা বুঝতে পারো। তো দেখো এই যে এখানে কি রয়েছে, এই যে সিকা, তারপরে হচ্ছে এখানে রয়েছে হচ্ছে রেকটাম, আর এখানে কোলন রয়েছে। তো কোলনে দেখো কয়টা অংশ রয়েছে, এখানে 1টা 2টা 3টা। তো এই যে কোলনের আবার কি রয়েছে, 3টা অংশ রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি অ্যাপেন্ডিক্স, এখানে ছোট্ট একটা অংশ সিকানের নিচে। তো এই অ্যাপেন্ডিক্সটা দেখো কি, অ্যাপেন্ডিক্সও কিন্তু যে বৃহদান্তের অংশ, কিন্তু এটা কিন্তু এমন না যে এটা খাদ্য পরিপাকে বা কোনো কারণে সাহায্য করছে কি, তারপরেও এই অ্যাপেন্ডিক্স যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, তখন আমাদের কি হয়, ওই অংশটা কিন্তু পচন করতে পারে। আর পচন হলে এটা যেহেতু আমার দেখো বৃহদান্ত্রের সাথে কি হচ্ছে সংযুক্ত, কারণ ইলিয়াম, সিকাম আর কোলন এই 3টা অংশ নিয়ে তো আমার বৃহদান্ত্র। তো বৃহদান্ত্রের সাথে যেহেতু সংযুক্ত, এইটাতে যদি পচন ধরে ধীরে ধীরে তো আমার বৃহদান্ত্রের কি হবে, পচন ধরবে। তাই কোনো কারণে যদি ব্যাকটেরিয়ার আক্রমণ হয় বা আমার অ্যাপেন্ডিক্সে পচন ধরে, তখনই কিন্তু কি হয়, আমার যদি তলপেটে ব্যথা হয় বা আমার যে অ্যাপেন্ডিসাইট আমরা বলছি, সেই অ্যাপেন্ডিসাইটিস যে রোগটা আছে সেটা কিন্তু হয়। তখন কি করতে হবে, প্রাথমিক অবস্থায় হলে হয়তো সেটা ওষুধ খেয়ে রিকভার করা যাচ্ছে, কিন্তু যদি পচন ধরে যায় সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপেন্ডিক্স যে অংশটা রয়েছে সেটা কেটে ফেলে দিতে হয়। যখন অ্যাপেন্ডিসাইটের অপারেশন হয় তোমরা শোনো, তো ওটার মূলত কি করে, কেটে ফেলে দেয়, যাতে করে আমাদের যে বৃহদান্ত্র যেটা রয়েছে এটা ক্ষতিগ্রস্ত না হয় বা এটাতে পচন না ধরে। এখন দেখো খাদ্যের অপাচ্য ও অহজমকৃত যে অংশ রয়েছে সেটা কি হবে, সেটা এই যে মলদ্বার হয়ে কি হবে, বাইরে নির্গত হবে। তাহলে দেখো বৃহদান্ত্র আর হচ্ছে ক্ষুদ্রান্ত্র এই দুটারই কিন্তু 3টা অংশ রয়েছে, কিন্তু 3টার পার্টের নামও কিন্তু আলাদা, তাই গুলিয়ে ফেলবে না। ইলিয়াম, সিকাম কোলনের সাথে ক্ষুদ্রান্তের যে অংশগুলো রয়েছে, ডিওডেনাম, জেজুনাম, ওগুলো কি করবে না, গুলিয়ে ফেলবে না। একটু ভালো করে খেয়াল করে জিনিসগুলো পড়বে, তাহলে কি হবে, তাহলে ভুল হবে না। এখন দেখো এই যে আমাদের পরিপাক গ্রন্থি বলছে, তো আমাদের এই যে পরিপাক গ্রন্থি রয়েছে, এখানে গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের রস নিঃসৃত হচ্ছে। তো এই যে অঙ্গগুলো থেকে বিভিন্ন ধরনের রস নিঃসৃত হচ্ছে এবং কি করছে, আমাদের খাদ্য পরিপাকে অংশ নিচ্ছে, সেই অঙ্গগুলোকে একত্রে আমরা কি বলছি, পরিপাক গ্রন্থি। তো দেখো মানবদেহের যে পরিপাক গ্রন্থি রয়েছে সেখানে কি কি রয়েছে, লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আর কি রয়েছে, আন্তরিক গ্রন্থি। এখানেও তোমরা ছবি দেখতে পাচ্ছ। তো আমরা কিছুক্ষণ আগে তো লালা গ্রন্থির ডিটেলটা দেখে নিয়েছি এবং ডিটেলটা জেনেও নিয়েছি। এখানে দেখো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ইন্টেস্টাইন গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, অগ্নাশয়, স্যালিভারি গ্ল্যান্ড, এগুলো সবকিছু, এটা হচ্ছে লালা গ্রন্থি। সবকিছুর কিন্তু চিত্রটা খুব ভালোভাবে দেওয়া রয়েছে। আরো ভালো করে বোঝানোর জন্য দেখো, তো দেখো এই যে এখানে যে পিত্তাশয় রয়েছে, পিত্তাশয়ের কালারটা দেখতে পাচ্ছ তোমরা, পিত্তাশয়ের কালার কি হালকা সবুজ ধরনের। এটা কিন্তু মানুষেরটা না দেখলেও তোমরা কিন্তু অন্য প্রাণী দেখেছো। তোমরা যদি কখনো হাঁস, মুরগি এগুলো কি করো, বাসায় মাকে কখনো কাটতে দেখে থাকো, তাহলে দেখবে যে এরকম হচ্ছে মাছের ভিতরে থাকে সবুজ রকমের একটা অংশ থাকে, ওটাই কিন্তু পিত্তথলি। তো এটাকে ইংলিশে কি বলছে, গল ব্লাডার বলছে। আমরা অনেক সময় বলি না যে গল ব্লাডার ক্যান্সার হয়েছে বা গল ব্লাডারের কোনো রোগ হয়েছে, আসলে এটা কিছুই না, আমাদের হচ্ছে এই যে পিত্তাশয় যেটা রয়েছে, এই পিত্তাশয় যখন কি হয়, ওই কোনো কারণে সংক্রমিত হয়, তখন সেটাকে আমরা ওই বলছি গল ব্লাডার ক্যান্সার বা হচ্ছে তোমার গল ব্লাডারের যে সমস্যা হয়েছে।
তো গল ব্লাডার আর পিত্তাশয় কিন্তু একই জিনিস। আর এখানে দেখো যে প্যানক্রিয়াস অগ্নাশয় রয়েছে, এখানে কি হচ্ছে প্যানক্রিয়াটিক জুস নিঃসৃত হচ্ছে। এই যে রসগুলো, সেই যে আমরা বললাম যে বিভিন্ন যে গ্রন্থিগুলো রয়েছে প্রত্যেকটা গ্রন্থি থেকে আলাদা আলাদা রস নিঃসৃত হবে এবং সেটাই দিয়ে কি করবে আমার খাদ্য পরিপাকে অংশ নেবে। এখন আমরা এই যে পরিপাক গ্রন্থির বিভিন্ন অংশ দেখলাম, এখন পরিপাক গ্রন্থির কাজটা দেখে নেব। তো দেখো পরিপাক গ্রন্থি এই যে তার মধ্যে কি রয়েছে যকৃত। তো দেখো যকৃতটা কি, যকৃত হচ্ছে আমার এই যে পরিপাক গ্রন্থি, এই গ্রন্থি সবচেয়ে বড় একটা গ্রন্থি। এই যকৃততে কি হবে, এই যে পিত্তরস বললাম, এই পিত্তরসটা কোথায় তৈরি হবে, এই আমার যকৃতেই তৈরি হবে। আর এটা আমার কি করবে, এটা হজমে সহায়তা করবে। তাহলে যকৃতের কাজ যখন আমরা লিখছি তখন কিন্তু আমাকে কি করতে হবে, যকৃতের স্পেসিফিক যে কাজটা সেটাই লিখতে হবে। এরপর দেখো অগ্নাশয়। তো অগ্নাশয়ে দেখো নিয়েছে কি ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো কি করছে আমিষ খাদ্য হজমে সহায়তা করছে। ভালো করে খেয়াল করো, ট্রিপসিন আর কাইমোট্রিপসিন কি করছে আমিষ খাদ্য হজমে সহায়তা করছে। আর লাইপেজ কি করছে স্নেহ খাদ্য হজমে সহায়তা করছে। আর অ্যামাইলেজ কি করছে শর্করা খাদ্য হজমে সহায়তা করছে। প্রত্যেকটা স্পেসিফিক খাদ্যের উপর কিন্তু স্পেসিফিক একটা এনজাইম কি করছে বা খাদ্যরস সেটা কি করছে, সেটা ক্রিয়া করছে। তো দেখো অগ্নাশয় থেকে কিন্তু আমাদের হচ্ছে অগ্নাশয় থেকে ইনসুলিন নামক যে হরমোনটা রয়েছে, এই নামটার সাথে তোমরা পরিচিত। ডায়াবেটিস যাদের হয় আমরা দেখি না যে ইনসুলিন নেয়। তো ইনসুলিনটা আসলে কি, ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন। আমাদের শরীরে যে আমরা খাদ্যবস্তু গ্রহণ করছি সেখান থেকে যে গ্লুকোজটা আমাদের প্রয়োজন সেটা তো রক্ত শোষণ করে নিচ্ছে, কিন্তু যখন কি আমাদের গ্লুকোজের মাত্রাটা আপ ডাউন করলে তো আমরা বলি যে ডায়াবেটিস বেড়ে গেছে বা কমে গেছে। তো এই ইনসুলিন হরমোনটা কি করছে, এই অগ্নাশয়ে হচ্ছে আইলেটস অফ মেগারান্স নামক হচ্ছে গ্রন্থি থেকে কি হচ্ছে তোমার ওটা হচ্ছে নিঃসৃত হয়। যখন এই যে তোমার এই যে গ্লুকোজটা ঠিক মতো শোষিত হতে পারে না, ইনসুলিনের মাত্রাটা যখন হচ্ছে কমে যাবে তখন কি হবে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাবে, কারণ গ্লুকোজকে আমার কোষে শোষণ করতে কিন্তু ইনসুলিনটা সহায়তা করছে। তো কোনো কারণে যদি এমন হয় যে আমার একটা বিঘ্নিত হচ্ছে আমাদের শরীরে এবং গ্লুকোজটা ঠিক মতো শোষিত হচ্ছে না, তখনই কিন্তু কি হবে গ্লুকোজের লেভেলটা বেড়ে যাবে, তখনই আমরা কি করবো যে ডায়াবেটিস হয়েছে। তো এই জন্যই কিন্তু ইনসুলিনের মাত্রাটা যেহেতু কমে যাচ্ছে, ইনসুলিন ঠিক মতো নিঃসৃত হচ্ছে না হরমোনটা, তখনই হচ্ছে বাইরে থেকে কি করা হয়, বাইরে থেকে এই যে ইনসুলিন যেটা আছে সেটা ইনজেক্ট করা হয়। তো দেখো এই যে নামগুলো ভালো করে খেয়াল রাখবে যে কোনটা কোনটার উপর ক্রিয়া করছে। এরপর দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি যেটা রয়েছে, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি হচ্ছে যে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে ছবিতেও দেখলাম যে প্যানক্রিয়াস হচ্ছে থেকে যে প্যানক্রিয়াস হচ্ছে জুস আছে সেটা নিঃসৃত হচ্ছে। তো এই যে আন্ত্রিক গ্রন্থি পরে রয়েছে, আমরা যদি ক্ষুদ্রান্তের কাছে যে ভিলাই দেখলাম কিছুক্ষণ আগে আঙ্গুলের মতো টিপের মতো অংশ, সেই ভিলায় কি রয়েছে, ভিলায় কিন্তু আন্ত্রিক গ্রন্থি রয়েছে। এখান থেকে কি হয় আমার আন্ত্রিক যে রসটা রয়েছে সেটা নিঃসৃত হয়। আর সেটা নিশ্চিত হওয়ার পরে কিন্তু আমার এই যে বৃহদন্ত্র রয়েছে সর্বোপরি লাস্টে গিয়ে আমার বৃহদন্ত্রে প্রবেশ করবে। আর বৃহদন্ত্রে কি হবে, এখানে যেহেতু জারক রস বা এনজাইম তৈরি হয় না, তার মানে বৃহদন্ত্রে গিয়ে কিন্তু খাদ্য হজম বা পরিপাকের কোনো আর ব্যাপার স্যাপার থাকবে না। তো বৃহদন্ত্রটা তখন কি করবে, দেখো আমাদের তো শরীরে যতটুকু খাদ্য সার প্রয়োজন ছিল শরীর শোষণ করে নিয়েছে ইতিমধ্যে, শরীর শোষণ করে নেওয়ার পরেও পানি যতটুকু দরকার নিয়েছে, তারপরে বাকিটুকু কিন্তু আমাদের কি মলমূত্র হয়ে বাকিটুকু যেটা উচ্ছিষ্টাংশ থাকবে সেটা বের হয়ে যাবে। তো কোনো কারণে যাতে অতিরিক্ত পরিমাণ পানি কি হয় দেহ থেকে যাতে বের হয়ে না যায়, সেই জন্য লাস্টে এসে আমার এই বৃহদন্ত্রটা কি করবে, ওই যতটুকু পানি প্রয়োজন ততটুকু তো এতক্ষণ শোষণ করে নিয়েছে শরীর, তারপরেও যদি কিছু থাকে যে শোষণ করা যায় সে আলটিমেটলি শেষ প্রান্তে এসে সে কি করবে আরো যতটুকু শোষণ করা যায় ততটুকু কি করবে শোষণ করে নেবে পানি, যাতে করে দেহ থেকে আমাদের অতিরিক্ত পানি বের হয়ে যেতে না পারে বা ডিহাইড্রেশন না হয়। আর যে অহজমকৃত অংশ থাকবে, অপাচ্য অংশ থাকবে যেটা শরীর গ্রহণ করতে পারেনি, সেটা কি হবে মলরূপে বাহিরে বের হয়ে যাবে। তাহলে দেখো এখানে ভালো করে খেয়াল করে দেখো এতক্ষণ আমরা যে প্রক্রিয়াগুলো বর্ণনা করলাম সেটা একে গ্লান্স দেওয়া আছে যে কিভাবে সেই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে। এখানে দেখো মুখ দিয়ে গ্রহণ করা হচ্ছে, গলবিল অন্ডনালী হয়ে আমার কি হচ্ছে স্টোমাকে আসছে, এখান থেকে এই যে অগ্নাশয় ক্ষুদ্রান্ত্র সবকিছু হয়ে বৃহদন্ত্র হয়ে আমার কি হচ্ছে মলদ্বার দিয়ে বাইরে মলরূপে বের হয়ে যাচ্ছে। তো আশা করি আজকে আমরা যে অংশটুকু করলাম পরিপাকতন্ত্র পরিপাক গ্রন্থি নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর যেহেতু রিভিশন ক্লাস হচ্ছে সেহেতু তোমাদের আরো ভালো করে বুঝতে পারার কথা। আর যদিও কোথাও কোনো কনফিউশন থেকে থাকে আজকের পর আশা করি সেই কনফিউশনের পর থাকবে না। আজকের ক্লাস আমাদের এতটুকু ছিল, আমরা দেখে নিই আমাদের মূল্যায়নে কি কি অংশ রয়েছে। তো দেখো মূল্যায়নের প্রথম প্রশ্ন কি রয়েছে, পরিপাকতন্ত্র কি। তাহলে আমাদের পরিপাক প্রক্রিয়া যে অঙ্গগুলো একত্রে কাজ করছে সেটাকে আমরা কি বলছি পরিপাকতন্ত্র। ক্ষুদ্রান্তের কয়টি অংশ,
ক্ষুদ্রান্তের কয়টি অংশ? ক্ষুদ্রান্তের 3টি অংশ। স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে কোন এনজাইম? তাহলে স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে কোন এনজাইম? লাইপেজ এনজাইম। আজকের ক্লাস আমাদের 1 থেকে 5 পার্ট পর্যন্ত ছিল, তার মানে আগামী দিন যে তোমাদের রিভিশন টপ টেস্টটা হবে সেটা 1 থেকে 5 পার্টের মধ্যে হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা বাসায় থাকবে, ভালো থাকবে। তোমরা এখানে একটা কথা দেখতে পাচ্ছ যে ডু ইওর পার্ট, কিপ ইওর ডিসটেন্স, স্টে হোম, স্টে সেফ। তার মানে কি করতে হবে? তোমার অংশটুকু তোমাকে করার জন্য বাসায় থাকতে হবে এবং কি করতে হবে? ডিসটেন্স মেইনটেইন করতে হবে। তাহলে কি হবে? আমরা যে করোনা নামক যে ভাইরাস আমাদের আক্রমণ করেছে সেটা থেকে কি করতে পারবো? আমরা নিস্তার পাবো। আমি ক্লাসে আনন্দ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।